পূর্ব বর্ধমান জেলা টোটো অ্যান্ড ই রিক্সা অপারেটার্স ইউনিয়ন ওরা 26 তারিখে আরটিওর কাছে একটা ডেপুটেশন দিয়েছে, মানে আঞ্চলিক পরিবহন কর্তা বা অধিকর্তা যাই বলুন না কেন। বিষয়টা হচ্ছে টোটো রেজিস্ট্রেশন ও চলাচলের নীতি সংক্রান্ত। তো এখানে 8টি দাবি রয়েছে। এই 8টি দাবি কতটা সঙ্গত অসঙ্গত এই সমস্ত প্রশ্নের উত্তর দেবেন পূর্ব বর্ধমান জেলার সিটুর নেতা দীপঙ্কর দে, উনি দেবেন। আমি তো আপনি আমায় বলুন, আপনি এই টোটো রেজিস্ট্রেশন ও চলাচলের নীতি সংক্রান্ত বিষয়ে আপনারা ডেপুটেশন দিয়েছেন আরটিও অফিসে, আরটিওর কাছে দিয়েছেন। প্রথমে রাজি হয়নি, তারপর বসে গেছেন ওখানে, নিচে বসে গেছেন আপনি যে না এটা মানতে হবে। কিন্তু আপনি এটা জানি না নিশ্চয়ই মানেন যে বর্ধমান শহর চালা যাচ্ছে না। বর্ধমান শহরকে অবৈজ্ঞানিকভাবে টোটো চলছে। বর্ধমান শহরে টোটোতে দৌড়াতে ড্রেনে পড়ে যাওয়ার জোগাড়। আপনি যদি গাড়ির স্পিড বাড়ান তাতেও কিন্তু বিপদ। এখন এই শহরের টোটো, গ্রামের টোটো বোঝা মুশকিল, ধরাও মুশকিল। সরকার আইন করছে, পৌরসভা আইন করছে, কিন্তু আইন কেউ মানছে না। এবং তার মধ্যে আপনারা যে দাবিগুলো তুলেছেন, যে এনরোলমেন্টের ব্যাপারটা দাবি তুলেছেন, বেশ কিছু দাবি। আগে বলুন যে উৎপাতটা তো প্রথমত হয়েছে শহরে, তো বেড়েছে। আপনি বলবেন যে অন্ন বস্ত্র বাসস্থানের জন্য এরা শিক্ষিত ছেলেমেয়েরা বেছে নিয়েছে, আমার তাতে আপত্তি নেই। কিন্তু টোটো দৌরাত্ম্য বেড়েছে। এই দৌরাত্ম্য রোখার ক্ষেত্রে কি এর মধ্যে আছে, নাকি শুধু এনরোলমেন্ট, তাদের বিমা, তাদের টোটো নিষিদ্ধ করার বিষয়গুলো নিয়ে এগুলো গুরুত্বপূর্ণ? দেখুন, আপনার হাতে যে আমাদের দাবিপত্রটা আছে, যেটা আমরা আরটিও স্যারকেও দিয়েছি, তাতে দেখুন লেখা আছে টোটো চালক এবং যাত্রীদের সুবিধার্থে আমাদের ডিমান্ড। মানে আমরা যাত্রীকে বাদ দিয়ে টোটো ভাবি না, এবং টোটোকে বাদ দিয়েও যাত্রীকে ভাবি না। পরস্পরের পরিপূরক এবং প্রত্যেকের প্রয়োজন। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে টোটো কেন বাড়ছে। এ তো আপনিও জানেন, টোটো তো কেউ শখে চালায় না, পেশার জন্য চালায়। ফলে বেকারত্ব বাড়ছে, ফলে গ্র্যাজুয়েট, মাস্টার ডিগ্রি এবং অন্যান্য ডিগ্রির ছেলেমেয়েরাও আজকে কাজে না পেয়ে টোটোর স্টিয়ারিং ধরছে। এর মধ্যে কোনো মানে অবৈধ কিছু নেই, কিন্তু অবৈধ হচ্ছে এইটা যে বৈধতা দেওয়ার জন্য সরকার যদি কোনো বৈধ নিয়ম না তৈরি করতে পারে, পলিসি না তৈরি করতে পারে, সেটাকে সঠিক বলা যায় না। ফলে আপনি বললেন না যে পৌরসভা নিয়ম করেছে, সরকার আবার এনরোলমেন্ট করছে, পঞ্চায়েত করছে, আপনি বলছেন না, এইটাই তো আশ্চর্য করে যাচ্ছে পাবলিক। এটাও ঘটনা, মাথা ফাটছে, কপাল ফাটা আমার পেটে। আমি তো সেই জায়গাতেই আসছি, পলিসি থাকলে মাথা ফাটবে না এবং টোটো চালকদেরও অসুবিধা হবে না। আমি তো তার জন্যই বলছি যে পড়ে যাবে তার খরচা খেয়ে দেবে। পলিসিটা থাকলে মাথা ফাটবে না, আমি তো সেইটাই আপনাকে বলতে চাইছি। মানে এই পৌরসভা, মানে যেখানে আমরা দাঁড়িয়ে আলোচনাটা করছি, বর্ধমান পৌরসভা, আপনার মনে আছে শিফটিং এর কথা বলেছিল? খুব মনে আছে। নীল সাদা রং করবে, সবুজ সাদা রং করবে, এবং 1000 টাকা করে প্রত্যেক টোটো চালকের কাছে নিয়েছিল। শিফটিং কি হয়েছে না হয়েছে আপনি জানেন? আদৌ শিফটিং কতটা কার্যকরী হয়েছে? হয়নি। মানে আপনি তো নিজেও এখন দেখতে পান। ফলে যারা শিফটিং করবে বলেছিল তারা লটারি করলো, তারা বলল হবেই হবে, কিছুই হলো না। শুধু একটা কাজ হলো যে 1000 টাকা করে 8000 টোটোর কাছ থেকে তুলে নিল। তাহলে এই টাকাটা কার পকেটে গেল, এইটা হচ্ছে প্রশ্ন। তখন টোটো চালকরা বলেছিল এই রং করতে 1 থেকে 150 টাকা খরচ, বেশি জোর হলে 200 টাকা খরচ। তাহলে পার টোটো পিছু 800 টাকা করে এক্সট্রা মানে নিয়ে নিল, তারা বেশি আদায় করে নিল, যেগুলো কার পকেটে ঢুকলো এই কৈফিয়ত তাহলে পৌরসভাকে দিতে হবে। আপনি পৌরসভার চেয়ারম্যানকে জিজ্ঞাসা করুন উনি করিয়েছিলেন না এমএলএ সাহেব করিয়েছিলেন, তাহলে উত্তর পেয়ে যাবে। এবার 3 নম্বর কথা হচ্ছে, যদি সত্যি পলিসি তৈরি হতো তাহলে কেন আবার পরিবহন দপ্তরকে নোটিফাই করে জানাতে হচ্ছে যে টোটোর এনরোলমেন্ট করাতে হবে? এটাই তো আশ্চর্য লাগছে। 10 বছর ধরে যে যান সবচাইতে পপুলার, এখন তো সবচাইতে পপুলার। আপনাকে আমি আপনাকে থামাই, খুব ভালো কথা বলেছেন, আপনাকে আমি সময় দেবো, সুযোগ দেবো। মানে এই যে পপুলার বলেছেন, তো জাস্ট জোকিং, এটা শুনছি। বলছে যে ভারতবর্ষের টোটোর উপকার হচ্ছে বর্ধমান। ভারতবর্ষে আমি কাশ্মীরে গেছিলাম সম্প্রতি, সেখানে টোটো, মুম্বাইতে টোটো, হায়দ্রাবাদ, দিল্লিতে টোটো। এটা 11 সাল থেকে শুরু হয়েছে টোটোর উৎপাত বা যাই বলুন না কেন, জীবন জীবিকার প্রশ্ন। আমি আমার মতো করে বলছি। কিন্তু বলছে কেউ আবার চাঁদেও নাকি টোটো দেখা যাচ্ছে। আমি বললাম যে কিরকম? বলো কেন, দূর থেকে দেখেন না একজন মানুষ বসে আছে, আমার হয়তো বুড়ি শুনেছি গল্পে,
ওটা তো চাঁদের গহ্বর, বলছে না ওখানে টোটো রাখা আছে। আমি তো ব্যাখ্যা পেলাম না, চাঁদে আবার টোটো কি করে গেল। জাস্ট আই এম জোকিং, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি আমার বলুন দীপঙ্কর বাবু, চাঁদে সত্যি টোটো যায় না। যেতে গেলে ইসরোকে নিয়ে যেতে হবে, সব চালানো মুশকিল, খানাখন্দরে পড়ে যাবে। 11 সাল থেকে 26 প্রশাসন ঘুমোচ্ছিল, 1 নাম্বার 2, আসল পয়েন্টটা বলছেন না, পুলিশের উৎপাত। এই উৎপাত মানে দিনের বেলাতে টোটো ঢুকলে মানে সেই মোটা লাঠি জানেন তো, মানে টোটোর ওপর বাড়ি মানে যেন বুকে আঘাত লাগে। কারণ অনেক গরিব মানুষ, মেহনতি মানুষ আছে যারা বইয়ের সোনা বন্ধক জমি জায়গা বেচে এটা করেছে। বেকারত্বের ব্যাপার আছে। একদিকে পৌরসভা উৎপাত, একদিকে প্রশাসনের উৎপাত, চাঁদের উৎপাত নেই, পুলিশের উৎপাত, লাঠি। আর জিটি রোডে তো ওঠা যাবে না, ক্রসিং দিয়ে যেতে হবে। এই সামগ্রিক উৎপাদের জায়গাতে ফুটপাত বিক্রি হয়ে যাচ্ছে। ওইটাই তো বললাম, আপনিও স্বীকার করে নেন। এই যে পলিসিটা যদি থাকতো, ধরুন এই যে 14 বছরে এত টোটো রাস্তায় নেমেছে, এক হচ্ছে সরকারের কাজ দেওয়ার মুরুদ নেই, ক্রাইসিস, কার খাটের তলায় কার বান্ধবী, আমি সেই দিকে যাচ্ছি না, ক্রাইসিস আছে, শিক্ষিত ছেলেমেয়েরা কাজকর্ম পাচ্ছে না, ফলে টোটোতে নামতে হচ্ছে। আমি পয়েন্টে আসি। ফলে আমি যেটা বলছিলাম, এই যে আপনিও স্বীকার করলেন যে বিভিন্ন সময় বিভিন্নভাবে পঞ্চায়েত পৌরসভা টাকা নিয়ে কার্যত টোটো চালকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। এবার তারা টোটো নামাচ্ছে এবং 14 বছর পর মনে হচ্ছে পলিসি করতে হবে। এবং পলিসিটা দেখুন, এমন পলিসি ওরা তৈরি করলো যে বলতে পারছে না এটা পার্মানেন্ট সলিউশন, টিটিইএন, টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নাম্বার। তাহলে অস্থায়ী শব্দটা ওদের অনলাইনের যে পোর্টাল তাতে যুক্তই আছে। এখন ওরা 1 বছরের জন্য নিচ্ছে 1645 টাকা। তাহলে বর্ধমান শহরে এখন টোটো চালক বা অন্যান্য তথ্য জানা যায়, যদিও সরকারি তথ্য কিছু নেই, বিভিন্ন সূত্র থেকে 12,000-এরও বেশি টোটো আছে। ফলে 12,000 জনের কাছে যদি 1645 করে নেয়, প্রায় 2 কোটি টাকা। এবং পূর্ব বর্ধমান জেলাতেও কঠোর টোটো আছে, এই এনরোলমেন্ট ওরা করতে পারেনি আগে, ফলে তাদের হাতেও তথ্য নি, ধরে নি 40,000, যদি খুব কমও ধরি, তাহলে সেখানেও প্রায় 70 কোটি টাকা। এই 70 কোটি টাকা বর্ধমান শহরের মধ্যে থেকে আবার এই যে বললাম প্রায় 2 কোটি টাকা, এইটা নেওয়ার পরও ওরা পার্মানেন্ট কোনো এনরোলমেন্ট বা নম্বর প্লেট দিচ্ছে না। তাহলে আজকে 1 বছরের জন্য 1645, আবার 1 বছর পর, ধরুন আজকে 27 তারিখ দাঁড়িয়ে কেউ এনরোলমেন্ট করলো, তাহলে তার ভ্যালিডিটি হচ্ছে আগামী 26 সালের 27শে নভেম্বর, 1 বছর। আবার 27শে নভেম্বরের পরে করলে 1 বছর, আবার তাকে 1200 টাকা যুক্ত করতে হবে। ভাবুন, তারপর কিস্সা শেষ। তাহলে এই যে 15, মানে আমি যেটা বললাম প্রায় 70 কোটি টাকা, তার পরের বছর আবার প্রায় 60 কোটি টাকা, তাহলে 130 কোটি টাকা পূর্ব বর্ধমান জেলায় টোটোর স্ক্যাম বা টোটোর কাছ থেকে এনরোলমেন্টের নামে দুর্নীতির ফাঁদ পেতেছে এই পরিবহন দপ্তর, রাজ্য সরকার এবং আরটিও। আর একটা ইনফরমেশন দিই আপনাকে, শহরের মানুষ তো আপনি আমার খুব প্রিয় সাবজেক্টটাকে দিয়েছেন, আমার ভালো লেগেছে, আমার একটু বল করতে সুবিধা হবে। আমি যতটা জানি ততটা আমার, অনেকে বলে আমি সব জানি না, আমি সব জানি না। আপনি জানেন যে অনেক নেতার যে 50টা টোটো শেষ করে আপনি আক্রমণ করবেন, নিশ্চয়ই করবেন, সুযোগ দেবো আপনাকে। আচ্ছা, দেখবেন যে গ্রাম পঞ্চায়েতের এলাকাতে কোনো নেতার প্রধানে দেখবেন 20টা টোটো, পঞ্চায়েত সমিতির সভাপতি দেখবেন হচ্ছে 10টা টোটো। সারা বর্ধমান জেলা বলছি, পশ্চিমবঙ্গ বাদ দিচ্ছি আমি আপনাকে। এটা তো একটা ব্যবসা, এটা তো অলিখিত ব্যবসা। আমি লিখিত ব্যবসাটা আপনাকে দেখাচ্ছি, এই দেখুন। না আমি কি হচ্ছে না, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আমি ভুল বললাম? না না না, আপনি তো একদম ঠিক বললেন। আমি এখানে হঠাৎ করে ডিলারদের নাম দিয়ে দিল পোর্টালে এবং পরিবহন দপ্তর, যে 176টা হচ্ছে অথরাইজড ডিলার, তাহলে আনঅথরাইজড কত? আমি দেখছিলাম যে হুগলিতে 17খানা ডিলার আছে, মানে এটা অথরাইজড, আনঅথরাইজড অনেক। এই পূর্ব বর্ধমান জেলায়, এই বর্ধমান শহরে হুগলি থেকে টোটো কিনেছে ডিলারের কাছ থেকে, এই রকম প্রচুর প্রচুর টোটো বর্ধমান শহরে চলে। ধরুন এই যে রিয়া এন্টারপ্রাইজ, এটা কোনো রকম ঠিকানা দিয়ে দিল, কিন্তু কে মালিক? মালিক সামনে আসছে না, কারুর নামে বিভিন্ন ঘুরপথে, কোথায় ব্রোকার, কোথাও দালালকে টাকা দিয়ে কোথা থেকে পারমিশন করে নিয়ে ডিলারশিপ নিয়ে নিচ্ছে। তাহলে আজকে গতকালও আমি প্রশ্ন করেছিলাম আরটিওরকে, যে স্যার বলুন তো, আপনারা বলছেন সরকার যে একজন একটা টোটোর এনরোলমেন্ট পাবে,
এই যে আপনি বলেন না নেতা কাতা আরো যারা আছে প্রত্যেকের তো 10টা 12টা 20টা করে টোটো আছে। তাহলে একদিকে তারা অবৈধভাবে ডিলারশিপ নিচ্ছে, অন্যদিকে নিজেরা 10টা 12টা গাড়ি রাস্তায় খাটাচ্ছে। একই সরকারের তারা প্রতিনিধি, একই সরকার, একই প্রশাসনের অংশ। আর বেকার ছেলেমেয়েরা কাজ না খেয়ে তাদের কাছ থেকে টোটো নিয়ে চালাচ্ছে, তারা আজকে ড্রাইভিং লাইসেন্স পাবে না, তারা আজকে এনরোলমেন্ট পাবে না, এনরোল পাবে ওই নেতারা। তাহলে আলটিমেট শোষিত কে? শেষ পর্যন্ত শোষিত হচ্ছে শ্রমিকরা, টোটো চালকরা। আর যাত্রীদের সুবিধার কথা আমি বলেছি তো, আমরা তো সরকার এবং পৌরসভাকে বারবার বলেছি, বর্ধমান শহরে পৌরসভা যদি টোটো চালক রেজিস্টার ট্রেড ইউনিয়ন, এই শব্দটা বলছি, সব তৃণমূলের ইউনিয়ন না, এখানে স্টেশনে এক দাদার ইউনিয়ন, আপনি ওই তেলিপুকুরে যাবেন ওখানে আর এক দাদার ইউনিয়ন, মানে কোথায় কোন দাদা বুঝতে পারছেন? যারা বাহুবলী তাদের অঞ্চল, তারাই দাদা হয়ে গেছে টোটো শ্রমিকদের, অথচ তারা মার্সিডিজে চলে, কালো কাচ উঠিয়ে চলে, এরা কোনোদিন টোটোতে চাপবে না। আপনি টের পাই, ওই যে বলেন অ্যাক্সিডেন্ট, ঠিকই তো হয়তো না, হয়তো দুটো প্রশ্ন এড়িয়ে গেলেন, ওটা উত্তর দেবেন। হ্যাঁ আপনি ঠিক বলছেন, অনেকে নাম করছেন, আমিও করতে পারি। আচ্ছা, বেতার আবিষ্কার করেছিলেন কে? জগদীশ চন্দ্র বোস। আর হচ্ছে এভারেস্ট উঠেছিল তেনজিং নরগে, তাদের নাম লেখা আছে। আমরা রেডিও খুললি জগদীশ চন্দ্র বোসের কথা বলার পরে আপনি টোটোর আবিষ্কারকের নাম জানেন? দেখুন, টোটোর আবিষ্কারক বর্ধমান জেলায়, বর্ধমান শহর। আচ্ছা, মানে কার নাম করে এসছে? কার নাম করবেন না? নাম না করলেও তো এটা তো বলার মানে অপেক্ষা রাখে না, সন্তানের জন্ম দিয়ে দেব, বাবার দায়িত্ব নেব না, এটা তো হতে পারে না। নাম না করে ঘুরিয়ে, নাম না করলে তো একটাই কথা। আচ্ছা, বর্ধমান শহরের বেতাজ বাদশাহ, যার কথায় আজকে প্রশাসনের শীর্ষ আমলারা পর্যন্ত উঠা বসা করে, যিনি একদম সমস্ত কিছু ঝকঝকে করে নিয়েছে নিজের এলাকায়, এ বলতে অসুবিধা আছে না? কোথায় ইনভেস্টমেন্ট নেই, এটাই তো আশ্চর্য লাগছে। তার মানে টোটোর আবিষ্কারক উনি? অবশ্যই। আচ্ছা, আবার টোটো এসছে কবে? টোটো আপনি যে বললেন না 11-র পর তো কম, কিন্তু 13-র পর থেকে লাগাতার 11ই ধরুন, আমি 11ই ধরি। আমি তো এই যে দেখাচ্ছি, এই দেখুন, আমি 16তে আমার হাতে কিছু তথ্য আছে। শুনুন না, 11 সালে এক একটা নেতার 100 করে টোটো ছিল। অবশ্যই। দাঁড়ান, আমি আপনাকে ডিলারের কাছে নিয়ে চলে যাবো। এখন আমাকে এইসব শোনার পরে তো শাসক দল লেগে যাবে, তাতে লাভ হয় না, আমি এই তথ্য রাখি। আচ্ছা, আপনি আমার উত্তরটা দিন। এই যে পুলিশের লাঠি, বড় বড় লাঠি, ওই জিটি রোডে উঠলে মার শুরু হয়ে যায়, আমি সব জায়গার কথা বলছি। একটা গরিব মানুষ টোটো, ঠিক আছে, তাদেরও রাফ ড্রাইভিং আছে, রাশ ড্রাইভিং আছে, পেটে খিদে আছে, কিন্তু জিটি রোডে উঠলেই লাঠি। আচ্ছা, জিটি রোড তো সরকারের, কেন্দ্রীয় সরকারের, শেরশাহ রোড, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, উঠলেই লাঠি কেন? এইটাই তো মজার কথা। এই দেখুন, 16 সালে টোটো কিনেছে এবং এই রিক্সাতে এদের প্রত্যেকের, আমি নাম বলতে পারছি না, বুঝতেই পারছেন আপনাদের সামনে, প্রত্যেকের কাগজপত্র আছে এবং এরা ট্যাক্স দিয়েছে, 16 সাল থেকে চালাচ্ছে এবং আরটিওর বাহন অ্যাপসে এদের রেজিস্ট্রেশন হয়েছে ই রিক্সার নামে, ঠিক আছে, সরকারি পোর্টালে। তাহলে এরা তো রাজস্ব দিচ্ছে, এদের তো অধিকার আছে রুটে চলার। যদি লোকাল প্রশাসনের কোনো নির্দিষ্ট রুট থাকে বলতে পারে, তাহলে আপনারা নিয়মও তৈরি করবেন না, আপনাদের সরকারি রেজিস্ট্রেশন দেবে ই রিক্সা হিসাবে, তাহলে তাদের কেন পুলিশকে লেলিয়ে মার খাওয়াবেন টাকা তোলার জন্য? তাহলে পুলিশের গুন্ডাবাজি, পুলিশের রাগটা ব্যবহার ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে তো থাকে না। যখন কারো শ্লীলতাহানি হয়, যখন কোথাও চুরি হয়, যখন কোথাও দুষ্কৃতী তাণ্ডব হয়, যখন বর্ধমান শহরে লাশ কাটা দেহ পড়ে থাকে এবং মর্গ থেকেও মরা চুরি হয়ে যায়, এসব তো মানে না বললে নয়, চোখ খুলে নিচ্ছে বারাসাত। হ্যাঁ, তাহলে তখন তো পুলিশ অ্যাক্টিভ থাকে না। তাহলে এইটা ধরে নিতেই হবে যে যারা আবিষ্কর্তা এবং যারা কার্যত, এই যে বললেন না বর্ধমান শহরে আপনি টোটো ডিলার দেখিয়ে দেবেন, অথচ বর্ধমান শহরে কোনো ডিলারের নাম সরকারি খাতায় নেই। এই দেখুন, 176টাতে একটা ডিলারকে দেখাতে পারবেন না বর্ধমান ঠিকানা, মানে তাদের ঠিকানা রয়েছে বর্ধমান শহরে। তাহলে আমি কি ধরে নিতে পারি? তাহলে পুলিশের কাজ কি? লাস্ট টাইম শেষ করি, তাহলে পুলিশের কাজ কি? তাহলে আজকে আমরাও ডেপুটেশন দিয়েছি, যারা অবৈধ ব্যবসা করছে আরটিওর কাছে আমরা তালিকা দিয়েছি। তাহলে আরটিওর তো ইমিডিয়েট উচিত বর্ধমান থানা বা লোকাল প্রশাসন যেখানে যা আছে তাদের মাধ্যমে রেড করানো, যারা এই ব্যবসা করছে তাদের তল্লাশি করানো, তাদের মাথাকে খোঁজা। কান তো সামনে পড়ে আছে, আপনিও জানেন আমিও জানি, কান ধরারই তো সাহস দেখাচ্ছে পাচ্ছে না, অথচ কান ধরে ওনাদের সামনে উঠবস করছে। এই তো প্রশাসনের চেহারা। আপনি জিটি রোড দিয়ে যান তো? অবশ্যই, জিটি রোড, বিসি রোড, সব জায়গাতেই। নবাবহাটের দিকে বলছি,
ওখানে কিছু কিছু ডিলার ছিল টোটো বেচতো, জানেন তো, এখন তারা বাইক বেচে। আর নাম বলছি না, আমিও তো এই মাটিতেই বড় হয়েছি, আর 30 বছর সাংবাদিকতা হয়েছে, কিছু খোঁজ তো আমি রাখি। এখন দেখবে তারা টোটো নেই, তাদের এখন বাইক আছে। এ তো চারা গাছ থেকে মহিরু বৃক্ষে পরিণত হয়েছে। এবার দেখুন, আপনি যদি এইটা ধরে যদি দূরবীন দিয়ে খুঁজতে যান, আপনি খুঁজে পাবেন না। তারা কোথায় গেল? যারা টোটো লাইসেন্স দিয়ে যারা টোটো বিক্রি করতো অরিজিনালি, তারা নেই। কিন্তু আধারে পাতারে পানা কচুতে টোটো বিক্রি হচ্ছে। এ তো মানে এইটাও শোনা যাচ্ছে, শুধু আবিষ্কর্তা না, তার বাইরেও অনেক নতুন নতুন আবিষ্কারকের নাম এর সাথে যুক্ত হয়েছে। কারোর জামাই ব্যবসা করছে, কারোর শালা ব্যবসা করছে, কারোর বেয়াই ব্যবসা করছে। শুধুমাত্র আপনি এই যে রবাবাটের দিকে না, বাইপাস ধরে উত্তর দিকে চলে যান, ওখানেও খুলে বসেছে, রমরমিয়ে ব্যবসা হচ্ছে। এবং মাঝখানে মানে বর্ধমান শহরে টোটো বিক্রি হবে কোথা থেকে জানেন? বর্ধমান শহরে টোটো বিক্রি হবে দক্ষিণ দামোদর থেকে, পাল্লা রোড থেকে। এইখান থেকে কাস্টমার, যেমন এই যে বিভিন্ন নার্সিংহোম গুলোতে দালাল চক্র গজিয়ে উঠেছে না, ঠিক টোটোরও ব্রোকার রয়েছে এবং তাদের নির্দিষ্ট করা আছে যে তুমি আমাকে কাস্টমার দাও, তোমার ক্রেতা দাও, তোমাকে কমিশন দেওয়া হবে। এই হচ্ছে ওদের কাজ, এই হচ্ছে একটা চক্র। আসলে দুর্ভাগ্য কি জানেন তো দীপঙ্কর বাবু, শাসক দল কেউ আসছে না। এই যে একটা এই ধরনের একটা প্রাণবন্ত ইস্যু, সজীব ইস্যু, শাপলা ফুলের মতো, যে তাদের সঙ্গে কথা বলবো, তারা আসছে না। আপনাকে আমি একটা কথা উদাহরণ দিই, তারপর আরেকটা উদাহরণ দেবো। ওই কালনার এমএলএ টোটো মোটো ভেঙেছিল, নাম বলছি না, তার নাম বললে পাবলিসিটি পেয়ে যাওয়া, টিকিট পাবে কিনা বলতে পারছি না। অনেক বলছে আমি নাকি বললে নাকি হয় না, মানে এই যেমন এসপি কোচবিহার ট্রান্সফার হয়ে গেছে। ভাই আমি বলে দিয়েছি, লেগে যায়, কি করা যাবে? 2 নম্বর হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ, বর্ধমান থেকে শেয়ার বাজার এখন টোটোতে যাচ্ছে কেন? 3 বছর, আপনি জানেন, আপনার সঙ্গে আমার বহু ডিবেট হয়েছে, 3 বছর হয়ে গেল দক্ষিণ আমাদের বাসগুলো হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্তারা এজলাসে মামলা ঝুলে আছে। টাউন সার্ভিস বানানো হচ্ছে দক্ষিণবঙ্গের বাস, ফলে বর্ধমানে বাজার কমে গেল, ওদিকে বাজার খুলে গেল। তাহলে এই টোটোগুলি হচ্ছে যে আপনার কৃষক সেতু হয়ে সগরাই শেয়ার বাজার চলে যাচ্ছে, বড় ইনকাম হচ্ছে। ওটাও তার পরিবহন ব্যবস্থা, ওটা নিয়ে কোনো উচ্চ বাচ্চা নেই। যদি আজকে সাবজেক্টের মধ্যে আপনার নেই, আমি এটা চাইছিও না, এটা পরে একদিন হবে, এটা নিয়ে একদিন গরমাগরম হয়ে যাবে। এই যে বাসের কন্ডাক্টর দাঁড় করে দেবো, এত কন্ডাক্টর আমি চিনি না, আর এত ড্রাইভার স্টিয়ারিং ধরে রাখে না। এখন গেলে আপনাকে ওরা বলবে, জানেন গত 17 তারিখ থেকে, এটা জাস্ট এই ইস্যুর বাইরে বলছি, গাড়ির মানে ফিটনেস সার্টিফিকেট, যাকে সিএফ বলা হয়, তার ফিটনেস সার্টিফিকেটের খরচ 200 থেকে 500% বেড়েছে। আপনাকে আরেকটা ইনফরমেশন দিই আমি, আপনার কাজে লাগবে। রাজনীতি নেতা তো, বামপন্থীরা মাটিতেই থাকে বলছে, আপনি উল্লাসের উপর দাঁড়াবেন, এমভিআর ভূমিকা দেখবেন। পাথর বোঝায় ট্রাক আর পাথর বোঝায় বালি, আর যদি সাধারণ গাড়ি হয় 1 লাখ টাকা ফাইন, 30,000 ফাইন। যদি অন্ধের গাড়ি ধরে না, দলে চাপা দিয়ে চলে যাবে, অন্ধের গাড়ি ধরা মুশকিল আছে। ওই উল্লাসের করে দাঁড়িয়ে যাবে, এমভিআর ভূমিকা দেখবেন। এটা বলছেন না তো? আমি তো আবার যাবেন আপনি, নেক্সাস না থাকলে এই কাজ হয়। এটা সত্যি তো একদম। এই যে বললাম, এই যে ডিলার গড়ে উঠেছে, মানে যাদের দেখতে পাচ্ছেন না, অদৃশ্য, অথচ তাদের গাড়ি বিক্রি আছে, টোটো বিক্রি আছে, তার মানেটা কি? এগুলো কি প্রশাসন জানে না? ওপেন রোডের সামনে দোকান খুলে বসে আছে, এরকম 12-13টা নাম আমি আপনাকে দিয়ে দেবো, আপনিও জানেন। আমি আসলে আপনাকে কেন বললাম, ইলাম বাজার থেকে পাথর বোঝাই করে সে তো পয়সা দিয়ে আসে, এলাকার নেতাদের দিতে হয়, তারপর যদি এমবিআই চক্করে 1 লাখ টাকা ফাইন হয়, সে বেচবে কি আর দেবে কি? আমার তো এটাই আনফরচুনেট, এটাই লাগে। কালকে আরটিও বলছে, আমি নতুন এসেছি, প্রায় 20-25 দিন হতে চললো। উনি ডায়মন্ড হারবারে ছিল, ভালো জায়গা ছিল, একদম খাস তালুক থেকে এসেছি, বুঝতেই তো পারছেন। একদম হচ্ছে মুড়িগঙ্গা, একদম মানে শাসালো জায়গা থেকে। শাসালো মানে উনি কত বড় শাসালো জানি না, তবে উনি কত বড় না সেটা তো আমরাও বুঝতে পারি। উনি বলছে, মানে ভাবুন, এনরোলমেন্ট দিচ্ছে পরিবহন দপ্তর আরটিওর মাধ্যমে, এবং যিনি মাথায় বসে আছে রিজিওনাল ট্রান্সপোর্ট অধিকর্তা যিনি, তিনি বলছেন আমাদের প্রসিডিওর ঠিকঠাক আমি জানি না। তাহলে কে দায় নেবে? পরিবহন মন্ত্রী। যদি আরটিও নিজে প্রসিডিওর না জানে, একজন চালকের কাছে যদি অ্যাওয়ারনেস বা সচেতনতা না যায় কোথায় এনরোলমেন্ট করবে, তাহলে কি হবে? এই যে 40-50 হাজার টোটো পূর্ব বর্ধমান জেলায় চলে, কালকে পর্যন্ত ওনার কাছে কার্যত বাধ্য হয়েছে ওই তথ্য দিচ্ছে 4432 জনের অ্যাপ্লাই করেছে এবং 1400 সামথিং হচ্ছে এনরোলমেন্ট দিয়েছে। তাহলে সময় বৃদ্ধি করার দাবি কত? মাত্র 1428। আপনার আরেকটি ইনফরমেশন দিই, কাজে লাগবে আপনার। আপনি আন্দোলন করছেন এটা নিয়ে, তো আপনি আন্দোলন করেন, আমি জানি।
ওখানে কিছু দালাল আছে, আমি শব্দটা ওপেনই বলছি, তারা বলছে রেজিস্ট্রেশন করিয়ে দেবো। কিরম বলছে 4,432 টাকা অফিসিয়াল রেট, ওখান থেকে 1,000 টাকা বেশি গেলেই হয়ে যাবে। এটা চক্র ধরছে না? এইটা চক্র তো ধরবোই তো আপনাকে বলছি। এরকম হচ্ছে, এসব চক্র মনে হয় অনেক আগেই ধরেছি। মানে একজন আপনারা বলেছিল না 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 আমার ওই আপনি বলেন না না, দেখুন দেখুন একটা কথা বলছি, আগে আরটিও বলে একটা বোর্ড ছিল, আপনারা ধস উঠতে পারবেন না, আরটিও বোর্ড ছিল, ওয়েলফেয়ার কমিটি ছিল, শেষ করতে দিন। আরটিওর মেম্বার বামফ্রন্ট আমলে বামফ্রন্টের কেউ ছিল, একদম ঠিক, এ নিয়ে আমাদের কোনো, কিন্তু বলুন তো আপনি কখনো এইরকম দেখেছেন যে আরটিও এসেছে সে পরিবহন দপ্তরে সমস্যা নিয়ে আলোচনা করতে চায় না? এইটা কখনো দেখেছেন কোন শ্রমিকে সোশ্যাল ওয়েলফেয়ার নিয়ে আলোচনা করতে চায় না? এইরকম কখনো দেখেছেন যে মানে কার্যত আনঅফিসিয়ালি আরটিও দালাল রিক্রুট করে যে তোমরা কাস্টমার নিয়ে আসো? এরকম দেখেছেন কখনো আপনি? এইরকম দেখেছেন যে আরটিও পুলিশ দপ্তরের মধ্যে কার্যত নেক্সাস তৈরি হয়ে তুমিও তোলাবাজি করো আমিও তোলাবাজি করি, আমি খাতা কলম দেখিয়ে তোলাবাজি করি তুমি ডান্ডা দেখিয়ে তোলাবাজি করো, এরকম দেখেছেন? দেখেছি। আচ্ছা আপনি বলুন তো, অভিজ্ঞতা আছে, আপনি বলুন, আমার কোনো আপত্তি নেই, নিশ্চয়ই বলুন। আমি এই যে আপনাকে এমবিআই তথ্য দিলাম, না না আমিও আপনাকে তথ্য দিচ্ছি, এই টোটোগুলো এনারা কিনেছেন, এই দেখুন রং করার জন্য 200 টাকা, রড লাগানোর জন্য রং করার জন্য 1000 টাকা, রড লাগানোর জন্য ডান দিকে 250 টাকা। উপায় কি আছে বলুন? উপায় একটাই, আমরা প্রথম কথা বলছি গাড়ির বৈধতা পাক একদম চাই, 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে বৈধতা একটা পলিসি করে পার্মানেন্ট গ্রাম শহর ভাগ করতে হবে। হ্যাঁ আমি আসছি, আমি আমাদের দেখুন দাবির মধ্যে সবই আছে, দেখে নিয়েছেন। 3 নম্বর কথা হচ্ছে ধরুন একটা গাড়ি একটা সরাইটি কর থেকে ওই পার থেকে পঞ্চায়েত থেকে একজন পেশেন্টকে নিয়ে যাবে হাসপাতালে, আচ্ছা একে তো হাসপাতালের গেটে যেতেই হবে, তাই এক্ষেত্রে তো এগুলো ব্যতিক্রমী জিনিস এবং এমার্জেন্সি যেগুলো জরুরি পরিষেবা সেই ক্ষেত্রে তো টোটোকে আটকানো যায় না। কিন্তু আমরা যদি সংশ্লিষ্ট পঞ্চায়েত এবং সংশ্লিষ্ট পৌরসভা এবং ট্রেড ইউনিয়ন যারা রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন এবং আরটিও বলুন আরো যারা আছে পুলিশ প্রশাসন মানে যদি মিটিং করে একটা বিশ্ববিদ্যালয় ট্রেড ইউনিয়ন নয় তো, বিশ্ববিদ্যালয়ের কথা আমি বলছি ওখানে একটা ট্রেড ইউনিয়ন না, ট্রেড ইউনিয়ন মানে হচ্ছে যারা আপনি জানেন বলে এদের নিয়ে, আচ্ছা জানেন তো এই আরটিও বলছে আমি 24 পরগনায় কাজ করে এসেছি, দেখুন আমরা কিন্তু সবাইকে ডেকেছি, মানে তার মানে এইটাই প্রমাণিত হলো পূর্ব বর্ধমান জেলায় শুধু স্টেশনের মাতব্বর নেতাকে ডাকবে, তেলিপুকুরের নেতাকে ডাকবে, বিসি রোডের নেতাকে ডাকবে, রুলিং পার্টির নেতারাই থাকবে, তাহলে অপোজিশনের গণতন্ত্রের কোনো ভূমিকা থাকবে না? তারা রুট বলতে পারে না, তারা ফিজ নিয়ে আলোচনা করতে পারে না, বলছেন না? আমরা তো কালকে বলেছি, উনি তো কালকে আমাদের চাপে বলতে বাধ্য হয়েছে যে আপনাদেরকেও ডাকবো। আমরা বলছি তো এই পৌরসভায় না, প্রত্যেকটা পঞ্চায়েতে ব্লকে এসডিও লেভেলে প্রত্যেক জায়গায় মিটিং করে আলোচনা করে ঠিক করুন, তাহলে কোনো অসুবিধা হবে না। আজকে দেখবেন অনেক অনেক স্টেশন আছে, গোটা পূর্ব বর্ধমান জেলায় 81টা স্টেশন আছে, এখানে টোটোর সাথে অটো দ্বন্দ্ব লেগে যাচ্ছে, টোটোর সাথে দূরপাল্লার বাসের ওই একই রুটে যেহেতু দ্বন্দ্ব কেন লেগে যাচ্ছে? পলিসি নেই বলে। যদি পলিসিটা তৈরি করতে পারতো এত দ্বন্দ্ব থাকতো না। একজন শ্রমিকের শত্রু কখনো মানে মানে কি বলবো মানে শ্রেণীগত ভাবে একজন শ্রমিকের শত্রু আর একজন শ্রমিক হতে পারে না, কখনো হয় না, কিন্তু এরা দ্বন্দ্বটা লাগিয়ে রাখতে চায় যাতে এদের মুনাফা আসে। ফলে কালকেও যখন আমরা মিছিল করছি মানে ভাবুন, মানে এগুলো তো কোনো ভোটের ক্যাম্পেইন না। আজকে 27 তারিখ আর 3 দিন বাকি আছে, 2%-এরও টোটোর এনরোলমেন্ট হয়নি। তাহলে দাবি বাড়ানোর দাবি করছি, টোটো চালকরা যেতে চাইছে স্টেশন থেকে, কালকে রাতে এসে বলে গেছে যদি কেউ টোটো নিয়ে যাস বা কেউ মিছিলে হাঁটিস তাহলে গাড়ি আর লাগাতে দেবো না, গাড়ি ভাঙচুর হবে। কালকে মিছিল আমি দেখেছি, বিরাট হাজার হাজার টোটো ছিল না হাজার হাজার টোটো। আচ্ছা আমি যেটা বলতে গেছিলাম আটকে, আমরা সেই দাবি করছি না, আমি আমাকে আটকে দিলেন। আমি বলছি যে আমি এটা নট জোকিং, বিশ্ববিদ্যালয়ের শ্রমিক সংগঠন আছে, বাদ দিন। আপনি বললেন আরটিএ বোর্ডে বামফ্রন্ট ছিল, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, জানি না আপনার তখন আপনি আমার থেকে বয়সে তরুণই হবে, স্বাভাবিক তরুণ হবে। আপনার একজন খুব শাসন নেতা ছিল, হ্যাঁ সাংসদ হয়েছিল জানেন তো, তার না 3-4টে বাস ছিল জানেন তো, যে বাস চলতো কাটোয়া থেকে বর্ধমান, আমি নাম বলছি না, তিনি স্বর্গীয় হয়েছেন, তাই শাক দিয়ে মাছ থেকে লাভ নেই। সিস্টেমটা পরিবর্তন দরকার আছে, যেটা আপনি বলছেন, কে 4টে করেছে 5টা করেছে সেটা যাচ্ছে না, এটা পরম্পরায় হয়ে আসছে, কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে আছে এটা তো একটা অর্থনীতি, এটাও দাঁড়িয়ে থাকে, কিন্তু এইভাবে টোটো চালকদের উপর অত্যাচার
এবং ওই যে রং পাল্টে সাদা, নীল পাল্টে কালো, এসব হচ্ছে লোকে ভয় পেয়ে যাচ্ছে অন্ধকারে, যে ছিল সাদা হয়ে রাত্রেবেলা কালো হয়ে গেছে, ধাক্কা দিয়ে দিচ্ছে। তো এখান থেকে বামপন্থীরা, আমি শ্রমিক সংগঠনের এখন এই মুহূর্তে খুব জনপ্রিয়, আপনি খুব, যদি বিরোধী নেই, আপনি ওয়ান সাইড বলছেন, তাহলে আপনাকে আমি বিরোধী থাকলে তাহলে খেলাটা জমতো, মানে গণতন্ত্রের খেলাটা। এই যদি দাবিগুলো না মানা হয়, আমি শেষ করবো আপনাকে। দীপঙ্কর দে সিটু নেতা, পূর্ব বর্ধমান জেলায় আসন্ন বিধানসভা নির্বাচন আসছে, এই দাবি 7-8টা যদি না মানা হয়, বামপন্থী শ্রমিক সংগঠন কি করবে দীপঙ্কর দে? প্রথম কথা দেখুন, বাগান হলে আগাছা জন্মায়। আপনি বললেন না 3-4টে বাস, এটা দায়িত্ব নিয়ে আমরা বলছি। আমাদের বাগানে আমরা আগাছা নিয়মিত পরিষ্কার করি এবং এটা আমরা ঘোষণা করে করি। কিন্তু তৃণমূলের তো বাগানটাই, গাছ নেই, ফুল নেই, গোটাটাই আগাছা। এটা তো আপনিও মানে তৃণমূলের দুর্নীতি শুধু দলের না, আজকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়ে গেছে সরকারের। মানে সরকারের কাছে দুর্নীতি করাটাই বৈধতা। ফলে ওইসব দিকে আমি যাব না, আমি একদম পয়েন্টে আসছি। এই 8টা পয়েন্ট, যদি না, প্রতিটা দাবি হচ্ছে টোটো চালক এবং যাত্রীদের সুবিধার্থে। দুটো দাবি আমরা কার্যত আদায় করতে পেরেছি, বাকি 6টা। এক হচ্ছে সময় বৃদ্ধির দাবি, কার্যত উনি মৌখিক আশ্বাস দিয়েছে। কোন নম্বর পয়েন্ট? একদম একদম সময় বৃদ্ধি, মানে 30শে নভেম্বর ছিল। আর হচ্ছে সমস্ত স্তরে আলোচনার মাধ্যমে রুট বা এলাকা নির্দিষ্ট করা। বাকি দাবিগুলো ওনার জুরিসডিকশনের মধ্যে পড়ে। উনি আমাকে বলেছে যে আমি কিছু জানি না। জুরিসডিকশন বলেন তো? একদম ওনার এখতিয়ারে পড়ে। আপনি জেনে রেখে দিন, ওরা যতই তৃণমূলকে কাজে লাগিয়ে ভয় দেখাক, আসতে বারণ করে দিক, আপনি জেনে রাখুন আগামী 1 মাসের মধ্যে প্রতিটা ব্লকে, পঞ্চায়েতে, আপনাকে আমি কথা দিলাম, ব্লক অফিস ঘেরাও হবে, এসডিও অফিস ঘেরাও হবে এবং প্রশাসনের যেখানে যা অফিস রয়েছে আরটিওরও সেখানে ঘেরাও হবে। এবং 1 মাস পরেই বর্ধমানে আমরা আরটিওকে আর লিখিত অনুমোদন বা মানে তাদের পারমিশন নিয়ে যাব না, গোটা টোটো নিয়ে ঢুকে যাব। কেননা সরকার এদের কাছে ট্যাক্স নিচ্ছে, রাজস্ব নেওয়ার ব্যবস্থা করছে, এদের পেটে লাথি মারবে, এদের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে। বর্ধমান শহরে কার্যত পলিসি না তৈরি করে যাত্রীদের মনে টোটো সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে। হ্যাঁ, বিক্ষিপ্ত ভাবে কিছু ক্ষেত্রে রাশ ড্রাইভিং আছে, সেটাও আমরা মেনে নিচ্ছি, সেখানেও নিয়ন্ত্রণ আনা দরকার, সেটাও আমরা বলছি, সেটা দেখার দায়িত্ব প্রশাসন। ফলে সবটা মিলিয়ে মিশিয়ে আজকে পরিবহন নীতিকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এই ইস্যু যেমন সর্বপ্রথম CI2 ধরেছে, পূর্ব বর্ধমান জেলার টোটো অ্যান্ড ই-রিক্সা অপারেটরস ইউনিয়ন ধরেছে, এর শেষ দেখে আমরা ছাড়বো। কেননা আমরা কারোর জীবনকে ভেসে দিতে যাবো। আমিও শেষ দেখে ছাড়বো, আপনি কত টোটোরে ঢোকাতে পারেন সেদিন আমি আপনাদের সংবাদ করবো। আমিও শেষ দেখে ছাড়বো, বামপন্থী নেতা বলছো তো আমার স্টুডিওতে এসে, আমিও শেষ দেখে ছাড়বো। দীপঙ্কর দি যা বলে গেল, যদি না মেলে, ওইখানে বামপন্থী ট্রেড ইউনিয়নের সম্পর্কে অনেক তথ্য আছে, বলবো সেগুলো, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে। আমি ওকে আক্রমণ করিনি কিন্তু। আচ্ছা, দেখবেন লেখা আছে টোটোর পিছনে আপনার ব্যবহার, আপনার পরিচয় লেখা থাকে, দেখবেন। কিন্তু এই যে 2টো দাবি মেনেছে, 6টা দাবি মানেনি। কবে মানবে সেটা ও ঠিক করতে পারবে না, সেটা ঠিক করবে আরটিও। কিন্তু ওদের আন্দোলনটা খুব গুরুত্বপূর্ণ, যদি না হয় তাহলে ওকেই ধরবো। আর হচ্ছে যে সময় বৃদ্ধি আর জুরিডিকশনের ব্যাপারটা মেনেছে, বাকিগুলো মানেনি। আর এই মোটা ডান্ডা নিয়ে যারা দায়ী থাকে তাদের ব্যাপারে কি অভিযান করবে, এটা গেল 1। MBI এই যে লরি দাঁড় করিয়ে ঘটনা, সেটা 2। 3 নম্বর দক্ষিণবঙ্গের বাস বন্ধ, টোটো রমরমা চলুক, টোটো চলুক, সেটার ব্যবস্থা কি 3। 4 নম্বর SIR আছে, এখন বাজার গরম আছে। আর হচ্ছে এই শ্রমজীবী মানুষের পক্ষে শুধু কি লালন টপ দেবে নাকি ওই টোটো নিয়ে জাম করবে, সময় বলবে। কমেন্টস করবেন। আজকে ওয়ান সাইড দীপঙ্কর দে বামপন্থী নেতা, শ্রমিক নেতা ব্যাটিং করলেন, বিরোধী থাকলে ভালো লাগতো বা শাসক থাকলে ভালো লাগতো। পরে দেখা হবে যদি শাসক দল আসে। শাসক আসলে তো আমারও ভালো লাগবে, আমারও দারুণ লাগবে। আমিও তো বেশ সেজে গুজে এসেছিলাম, অন্তত ভালো করে ব্যাপারটা জমাবো। চোর তো আর বিচারালয়ে আসে না, না সেটা আমি বলতে পারি না। যাই হোক, আপনি ভালো থাকবেন, আপনার শ্রীবৃদ্ধি কামনা করছি। সামনে বিধানসভা নির্বাচন, আপনারা নজর রাখুন পাখির চোখ ওদিকে, নবান্নের দিকে। আপনারা মাঠে ঘাটে থাকবেন, শুভেচ্ছা রইল। কিন্তু টোটো জাম করাবেন দেখবো আমি আপনাকে। আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি, নমস্কার।